হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের 13 নম্বর পার্টেতে টর্কের ক্যালকুলেশনটা করব। অর্থাৎ তোমাদের এখানে দেখানো কি আছে, সুষম চুম্বক ক্ষেত্রের প্রবাহ কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক। এর আগে সুষম তড়িৎ প্রবাহের উপর যে আমরা তড়িৎ চুম্বক বলটা নির্ণয় করেছিলাম, F=BIL, বিল বা হিল বলেছিলাম, বিল হিল এভাবে মনে রাখতে। সেই বল বা সেই পরিবাহীর উপরে যে টর্ক প্রযুক্ত হবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম প্রয়োগ করে। এর আগের ভিডিও তোমাদের ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম ডিটেলসে আলোচনা করেছিলাম এবং বার্লো চক্রটাও আলোচনা করেছিলাম। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে নিও, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছে। তো আশা করা যায় তুমি যদি দেখলে অবশ্যই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানটায় টর্ক নির্ণয় করব। যে একটা কুণ্ডলীর উপরে যদি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, যেই কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত অলরেডি হচ্ছে, তাহলে সেখানটায় তার টর্ক, তার উপরে যে ক্রিয়াশীল টর্ক প্রযুক্ত হবে, সেই টর্কের রাশিমালাটা আজকে নির্ণয় করব। তার উপরে দুটি পরিবাহী সমান্তরালভাবে যদি দুটো পরিবাহী থাকে, সমদিকে প্রবাহ এবং বিপরীত দিকে প্রবাহ যদি হয়, তার প্রতি যে আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে, সেইগুলো আজকে আলোচনা করব। তাহলে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কোথায় স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে না। ওকে, তো আমরা আলোচনা শুরু করব। তো শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ওকে, তাহলে তোমরা এটা হেডিং দাও, সুষম চুম্বক ক্ষেত্রের প্রবাহ কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক। ওকে, প্রথমে আমি ধরলাম একটা কুণ্ডলী আছে, এটা হচ্ছে একটা কুণ্ডলী। ওকে, এই অবস্থায় কুণ্ডলী আছে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এই অভিমুখে। ওকে, তাহলে এখানে ব্যাটারি আমাদের আছে। এর সঙ্গে ঠিক আমি এখানে লম্বভাবে আঁকছি, কারণ পরে আমি কেসটা বলবো তোমাদের। এইভাবে আগে সহজভাবে বুঝে নিই আমরা। তাহলে এইভাবে চুম্বক ক্ষেত্র আছে, তাহলে এই অভিমুখে চুম্বক ক্ষেত্র আছে, আর এর ক্ষেত্রে এই অভিমুখে তড়িৎ প্রবাহ আছে আই, আর এখানেও আই তড়িৎ প্রবাহ নিচে যাচ্ছে। এর দৈর্ঘ্যটা আছে এল, পরিবাহী ধরলাম এ বি সি ডি। ওকে, এ বি সি ডি, এ বি সি ডি হচ্ছে পরিবাহী। তাহলে এর দৈর্ঘ্যটা হচ্ছে আমি, দৈর্ঘ্য হচ্ছে এডি আর বিসি, ওকে, ইকুয়াল টু এল, আর এ বি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বি। তাহলে দৈর্ঘ্য এল আর প্রস্থটা আছে কি বি ধরলাম। এবার দেখো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম যদি প্রয়োগ করি, তাহলে বিসি 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 পরিবাহীর যে এই পরিবাহী যে অংশটা আছে, এর উপরে হচ্ছে প্রযুক্ত বল কোন দিকে হবে। তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা লাগাই। তার চুম্বক ক্ষেত্র আছে কোন দিকে, এই দিকে। আচ্ছা, একটা কাজ করা যায়, এর ক্ষেত্রে আমরা এডির ক্ষেত্রে দেখি। এডির ক্ষেত্রে দেখে তাহলে খুবই সুবিধা হবে, ব্যাপারটা বুঝতে পারবো আমরা। তাহলে এডির ক্ষেত্রে দেখলে যে তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে, নিচের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। চুম্বক ক্ষেত্রে যাচ্ছে কি এই দিক বরাবর যাচ্ছে। পুরো পরিষ্কার মিলে গেছে, দেখে নাও, ভালো করে দেখে নাও। তড়িৎ প্রবাহের অভিমুখ এই দিক বরাবর আছে, চুম্বক ক্ষেত্রের অভিমুখ এই দিক বরাবর আছে। তাহলে এই পরিবাহীটার উপরে, এডি পরিবাহীর উপর যে প্রযুক্ত বল হবে, তার অভিমুখ কোন দিকে হবে, দেখে নাও, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে আছে, এই দিক বরাবর। তাহলে বোর্ডের উপর দিকে এই বরাবর এর এরপর প্রযুক্ত বলটা হবে। অর্থাৎ এই পরিবাহীটি যদি আমার এইভাবে মানে এই দিক বরাবর চুম্বক ক্ষেত্র হয়, এই দিক বরাবর তড়িৎ প্রবাহ হয়, তাহলে এই পরিবাহীটার প্রযুক্ত বল কোন দিকে হবে, এই দিক, বোর্ডের উপর দিকে এই দিক বরাবর। অর্থাৎ পরিবাহীটি এই দিকে সরে আসবে, অর্থাৎ এই অভিমুখে হবে। এফটাকে আমি এইভাবে দেখালাম যে উপর দিকে হবে। ওকে, উপর দিকে। ঠিক একইভাবে দেখে নাও, সবই ঠিক আছে। এবার বিসির ক্ষেত্রে চলে আসো। বিসির পরিবাহীর ক্ষেত্রে দেখো প্রবাহটা উল্টো দিকে আছে। এক্ষেত্রে নিচের দিকে ছিল বলে উপর দিকে হলো, আর এক্ষেত্রে কি আছে, নিচের দিকে আছে, অর্থাৎ উপর দিকে আছে। অর্থাৎ এর ক্ষেত্রে চুম্বক প্রবাহ কোন দিকে হবে, প্রযুক্ত বলটা ভিতর দিকে হবে, এফ। তার মানে ব্যাপারটা ভালো করে বুঝে নাও কি আছে এটা। যদি আমি একটা বই দিয়ে তোমাদের দেখাই, তা দেখে নাও। এই ধরলাম বই আছে, ঠিক আছে, এইটা বই আছে ধরলাম। তাহলে এই বইয়ের উপর দেখে নাও চুম্বক ক্ষেত্র আছে, এর হচ্ছে এডি প্রান্ত, এডি প্রান্তের চুম্বক বল আছে উপর দিকে আছে, আর পরের প্রান্তের চুম্বক বল আছে নিচের দিকে। তাহলে এইভাবে সমান, এর ক্ষেত্রে ভালো করে দেখে নাও, এসব মেলাম।
তাহলে যেহেতু কারেন্ট নিচের দিকে প্রবাহিত হচ্ছে তাহলে এর উপর চুম্বক বলটা হবে কোন দিকে, এই দিক বরাবর হবে। আর এই প্রান্তের ক্ষেত্রে যেহেতু কারেন্টটা এর অপোজিট দিকে হচ্ছে তাহলে এটা নিচের দিকে হবে। তাহলে সমান এবং বিপরীত বল প্রযুক্ত হচ্ছে, এই দিকে উপর দিকে, এই দিকে নিচের দিকে। তাহলে এটা কি হবে, এবার ঘুরতে থাকবে, এভাবে এটা ঘুরতে থাকবে। তার মানে এখান থেকে বুঝতে পারছি তাহলে এই যে বস্তুটা একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, বা এই কুণ্ডলীটায় একটা অক্ষকে নিয়ে এইভাবে ঘুরতে থাকবে। ওকে, ঘুরতে থাকবে। আমি বলেছিলাম কি টর্ক জিনিসটা কি, কোনো বস্তুর ঘূর্ণনকে টর্ক বলা হয়। তাহলে এই যে পরিবাহীটা একটা অক্ষকে কেন্দ্র করে যে ঘুরছে এইটাকে বলা হচ্ছে টর্ক। ওকে, তো ব্যাপারটা দেখে নাও, আশা করি তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তাহলে এই পরিবাহীর এডি অংশে উপর দিকে বল প্রযুক্ত হচ্ছে, আর পরিবাহীর বিসি অংশে নিচের দিকে বল প্রযুক্ত হচ্ছে। তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে অ্যাপ্লাই হলে যদি তাহলে একটা বল এই দিকে আর একটা বল এই দিকে যদি প্রয়োগ করা হয় তাহলে এই বস্তুটা কী হবে, এইভাবে ঘুরতে থাকবে, এইভাবে কুণ্ডলীটা ঘুরতে থাকবে। তাহলে ঘোরানো একে বলা হচ্ছে এই টর্ক। তাহলে এখানে যে বল প্রযুক্ত হচ্ছে সেই বলটা কত হবে তাহলে দেখে নাও, এফ ইকুয়াল টু বি আই এল, বিল। প্রবাহ মাত্রা হচ্ছে আই, আর এই যে দৈর্ঘ্যটা আছে বললাম কি এডি আর বিসি দৈর্ঘ্য হচ্ছে কি এল, তাহলে এফ ইকুয়াল টু বি আই এল। তাহলে এই কুণ্ডলীর উপরে প্রযুক্ত টর্কটা কত হবে, তাহলে প্রবাহ কুণ্ডলীর উপর, তার বলতে পারি অতএব প্রবাহ কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক লিখে দিই, বা প্রযুক্ত টর্ক এটাও বলতে পারা যায়, প্রযুক্ত টর্ক। সেটা কি হবে, টাউ ইকুয়াল টু এফ ইন্টু, তার টর্ক দেখো প্রযুক্ত বল ইন্টু দূরত্ব, তাহলে দূরত্বটা কি আছে ডিসি, তাহলে এফ ইন্টু ডিসি বা সিডি, তাহলে বা টাউ ইকুয়াল টু এফ এর মান কি আছে বিল, বি আই এল, বিল ইন্টু সিডি হচ্ছে বি। তাহলে বা বলতে পারি কি, বা টাউ ইকুয়াল টু বি আই এল বি। তাহলে এল বিটা কী দেখে নাও, দৈর্ঘ্য প্রস্থ, এইটা হচ্ছে আমার দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমার প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কী হবে, ক্ষেত্রফল পাবো আমরা। তাহলে বলতে পারি কি, তাহলে বা টাউ ইকুয়াল টু বি আই এ, যেখানে এ ইকুয়াল টু এল বি ক্ষেত্রফল। ওকে, এটা তাহলে আমরা পেয়ে গেলাম একটি কুণ্ডলীর জন্য, একটি আয়তকার কুণ্ডলীর ক্ষেত্রে যার দৈর্ঘ্য এল এবং প্রস্থ বি হলে তার সঙ্গে যদি একটা চুম্বক ক্ষেত্র থাকে সেইখানে যে টর্ক প্রযুক্ত হবে সেই টর্কটা কী হবে, টাউ ইকুয়াল টু বি আই। এবারে এরকম যদি এন সংখ্যক কুণ্ডলী থাকে তাহলে কী হবে, তাহলে এন সংখ্যক কুণ্ডলীর জন্য এন সংখ্যক, ক্যাপিটাল এন দিচ্ছি আমি এখানটায়, এন সংখ্যক কুণ্ডলীর জন্য ক্রিয়াশীল টর্ক তাহলে কি হবে, টাউ ইকুয়াল টু শুধু এন গুণ হয়ে যাবে এন বি আই এ। তাহলে এটাকে যদি সহজে মনে রাখার জন্য আমরা মনে করি যে টর্ক এখানে কুণ্ডলীর ক্ষেত্রে টর্ক এন সংখ্যক আয়তকার কুণ্ডলীর ক্ষেত্রে টর্ক কী হবে, তাহলে সেটাকে আমরা মনে রাখার জন্য এইভাবে বলতে পারি টাউ ইকুয়াল টু বি আই এন এ, বিনা। ওকে, বিনা। তাহলে এন বি আই এ এখানে মনে রাখা একটু টাফ হতে পারে, তো আমরা যদি বি আই এন এ করে দিই তাহলে বিনা হয়ে যাচ্ছে। তাহলে খুবই সহজে টাউ ইকুয়াল টু বিনা, বি আই এন এ, বিনা। তাহলে খুব সহজে মনে রাখা, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, আই হচ্ছে প্রবাহ মাত্রা, এন হচ্ছে নাম্বার অফ লুপ, আর এ হচ্ছে কি এরিয়া অফ দ্য লুপ, মানে এই লুপটার বা এই আয়তকার যে বদ্ধতল আছে তার ক্ষেত্রফলটা যেটা। তাহলে দেখেন খুব সহজে আমরা বের করতে পারলাম। দেখুন এটা কিন্তু খুব টাফ নেই, মানে আমি দেখুন পুরো ছবিটাকে ভালো করে বুঝি এটা প্রমাণ হয়ে গেল। সেই জন্য বারবার বলছি ছবিটাকে বোঝো যে কেন কোন ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই হবে, কেন হবে, সেগুলো ডিটেলসে তোমাকে বুঝতে হবে। এইটা বুঝতে পারলে যত জানবে তত তোমার ব্রেনটা শার্প হবে, আরও ভালোভাবে তুমি বুঝতে পারবে ব্যাপারটাকে, আরও যতই টাফ আসুক সেটাকে ইজিলি করার চেষ্টা করবে। ওকে, আর এইটাই হচ্ছে ভালো গুণ যে কোনো কঠিন জিনিসকে সহজ করে ভাবা। ওকে, তাহলে খুব সহজে সেটা উত্তর করতে পারবে। তা দেখে নাও, তাহলে এইটা আমরা এই কুণ্ডলী থেকে এটা বের করতে পারলাম। নেক্সট কি, এইটা তো আমি ধরেছিলাম কি যে এই কুণ্ডলীটা এর সঙ্গে পুরো লম্বলম্বিভাবে আছে, একদম সোজা এঁকে দিয়েছিলাম। এবারে আমার কেস হচ্ছে দেখে নাও,
তাহলে আমি এটা লিখে দিলাম, আমরা কি পেলাম এখানে টাউ ইকুয়াল টু পেলাম BINA, ওকে বিনা। তাহলে এখানটায় যদি এটা এই লম্বলম্বী না থেকে, দেখো এখানে প্রত্যেকটা দৈর্ঘ্যের সঙ্গে এটা কত আছে 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ যদি আমি ক্ষেত্রফল বলি ক্ষেত্রফলের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে এটা। আর আমি যদি বলি কুণ্ডলীটা একটা বাঁকা অবস্থায় আছে অর্থাৎ থিটা কোণে। অর্থাৎ কুণ্ডলীটা এইরকমভাবে বাঁকা অবস্থায় আছে, ওকে। চুম্বক ক্ষেত্রে কিন্তু সরাসরি আছে। তাহলে দেখে নাও এই চুম্বক ক্ষেত্রের সঙ্গে এই যে এরিয়াটা আছে টোটাল এই ক্ষেত্রফল আয়তকার, সেটা একটা অ্যাঙ্গেল করা যাচ্ছে থিটা, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা যে নেবো, তাহলে এখানে যেহেতু থিটা অ্যাঙ্গেল করেছি, তাহলে আমরা এখানে নেবো কি টাউ ইকুয়াল টু BINA সাইন থিটা। তাহলে দেখে নাও এটা আমরা এটা করেছিলাম অনেকবারই, এটা তোমার টর্কের রাশিমালাতে দেখে, বিশেষ করে তড়িৎ ক্ষেত্র দেখেছিলাম যে টর্ক ইকুয়াল টু FS সাইন থিটা আসে, নর্মাল সাইন থিটা আসবে এটা। তো এখানটা কীভাবে সাইন থিটা আসে সেগুলো সব আমি আলোচনা করেছিলাম। ক্রস প্রোডাক্ট আসবে, ক্রস প্রোডাক্ট হলে সাইন থিটা আসবে, বা সেখানটাই আমরা যে নিয়েছিলাম সেটা সাইন পার্টটাই না, লম্ব দূরত্ব ওদের মধ্যেকার লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব নিলেই সাইন থিটা চলে আসবে। দেখো নাও আমি যদি এটা করি, ধরলাম এইটা হচ্ছে আমার থিটা, ওকে, এটা যদি থিটা হয় তাহলে লম্ব দূরত্ব হচ্ছে এইটা, তাহলে লম্ব দূরত্ব নিলে কি নর্মালি এটা যা হবে, যদি এটা আমাকে L বলি তাহলে L সাইন থিটা হয়ে যাবে। তো সাইন থিটা আসবেই, কারণ টর্কের রাশিমালা ছিল বল ইন্টু, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে যে লম্ব দূরত্ব হবে, যে কোনো একদিকে প্রযুক্ত বল আর তাদের মধ্যে কাছে লম্ব দূরত্ব হবে, অর্থাৎ এই বল আর এই বল, এই দুটো বল আর এদের মধ্যে কাছে লম্ব দূরত্ব হবে। তাহলে লম্ব দূরত্ব নিলে সেখানে সাইন থিটা চলে আসছিলো, তাহলে এখানেও সাইন থিটা আসবে। তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে না যে কীভাবে সাইন থিটা আসলো, এটা দেখাতে হবে না, কারণ টর্কের আমরা অনেক জায়গায় কাজ করেছি, সেখানে দেখিয়েছি যে সাইন থিটা আসবেই, ঠিক আছে। তড়িৎ দ্বিমেরুতেও দেখিয়েছি, সেখানে সাইন থিটা আসছে, প্রত্যেক জায়গায় সাইন থিটা আসবে। টর্কের ক্ষেত্রে সাইন থিটা আসবে, তবে ক্রস প্রোডাক্ট হয়, কারণ টর্ক সর্বদা ক্রস প্রোডাক্ট, ওকে, ডট প্রোডাক্ট না, তাহলে ক্রস প্রোডাক্ট হলে সাইন থিটা আসবে। তাহলে এখানে বলছি যদি এই লুপটি সর্বদা তো এরকম থাকবে না যে লম্বলম্বিভাবে থাকবে লুপটা চুম্বক ক্ষেত্রের সঙ্গে, যদি লুপটি এরকম বাঁকা অবস্থায় থাকে অর্থাৎ চুম্বক ক্ষেত্রের সঙ্গে একটা থিটা অ্যাঙ্গেলে থাকে, সেক্ষেত্রে টর্কের রাশিমালাটা কী হবে, টাউ ইকুয়াল টু BINA সাইন থিটা। এবার একটি লুপের ক্ষেত্রে বলতে পারি কি, একটি লুপের ক্ষেত্রে সেখানে কি হবে, টাউ ইকুয়াল টু BIA সাইন থিটা, ওকে, এইটা আসবে। তাহলে এইটা একটু মনে রাখবে, যখন পরিবাহী কুণ্ডলী এবং চুম্বক ক্ষেত্র পরস্পর লম্ব থাকবে তখন ডাইরেক্ট বিনা, একদম বিনা হয়ে যাবে। আর যখন একটা থিটা অ্যাঙ্গেলে থাকবে তখন আমার হবে কি টাউ ইকুয়াল টু BIA সাইন থিটা, বা এন সংখ্যক ক্ষেত্রে বিনা সাইন থিটা, এটা আসবে। এবার এখানে টর্কের এই ক্ষেত্রে টর্কের ভেক্টর রূপটি কী হবে, সহজেই বলতে পারবো আমরা টর্কের ভেক্টর রূপটি। তাহলে কী হবে দেখে নাও, তাহলে এখানে টর্কের ভেক্টর রূপটা কী হবে দেখে নাও, তাহলে বলতে পারি কি, তাহলে বা টাউ ইকুয়াল টু I এটা লিখলাম আগে B সাইন থিটা, এখানে ভেক্টর ফর্ম, ওকে। তাহলে এটা যদি ভেক্টর রূপ দিই তাহলে বা টাউ ভেক্টর ইকুয়াল টু IA B সাইন থিটা n ক্যাপ, তাহলে বা টাউ ইকুয়াল টু IA এরিয়া ক্রস B, ওকে, ক্রস B, ওকে। এরিয়া, কারণ আমরা এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে বের করছি, এই কুণ্ডলীর ক্ষেত্রফলের সঙ্গে এই চুম্বক ক্ষেত্রের, তাহলে এই কুণ্ডলী ভেক্টর ক্ষেত্রফল ভেক্টর ইন্টু ক্রস B ভেক্টর, তাহলে এদের দুটোর ক্রস প্রোডাক্ট, তাহলে এইটা হবে আমার একটি লুপের ক্ষেত্রে প্রযুক্ত টর্ক তার ভেক্টর রূপ। এবার এন সংখ্যকের ক্ষেত্রে কী হবে, এন সংখ্যকের ক্ষেত্রে যদি বলে টাউ ভেক্টর ইকুয়াল টু NIA ক্রস B, তাহলে এটা হচ্ছে কি এন সংখ্যকের ক্ষেত্রে। এগুলো একটু দেখে রাখো, এগুলো হচ্ছে তোমাদের MCQ কোশ্চেনে হয়তো দিতে পারে, ওকে। তাহলে এইভাবে কোশ্চেনগুলো আসবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করবো সেটা যে দুটি পরিবাহী যে সমান্তরাল থাকে সেক্ষেত্রে আকর্ষণ এবং বিকর্ষণ বলটা কী হবে সেটা নির্ণয় করবো। তাহলে এখানে টর্কের ব্যাপারটা তোমার আরেকবার ক্লিয়ার করে বলে দিচ্ছি। যদি একটা একটা পরিবাহী লুপ বা প্রবাহ বা একটা কুণ্ডলী যদি চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা করে থাকে,
যেই কুণ্ডলীর প্রস্থ হচ্ছে বি আর দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে তার উপরে যে প্রযুক্ত টর্ক হবে, তাহলে এই কুণ্ডলীর উপরে যে প্রযুক্ত একটা বল উপর দিকে হবে, একটা বল নিচের দিকে হবে, তার ফল হচ্ছে কি এটা এফ, এটাও এফ, সমান এবং বিপরীতমুখী দুটো বল কাজ করবে, একটা এইদিকে বল একটা এইদিকে বল, তাহলে এই বল দুটোর জন্য তাহলে এই বলটা নিচের দিকে ঠেলবে আর এটা উপর দিকে ঠেলবে, তাহলে এইভাবে এটা ঘুরতে থাকবে। ওকে, এবার ঘুরবে, তাহলে ঘোরার ফলে এদের মধ্যে যে টর্কটা সৃষ্টি হয় সেই টর্কের রাশিমালাটা কত হবে, টাউ ইকুয়াল টু বি না, যদি থিটা কোণে না থাকে, যদি থিটা কোণে থাকে তাহলে বি না সাইন থিটা এইটা হবে। এটা যদি আমরা এর ভেক্টর রূপ বের করি এন আই এ ভেক্টর ক্রস বি এটা আসবে, আর নর্মাল থাকলে শুধু বি না হয়ে যাবে বা বি আই এ সাইন থিটা হয়ে যাবে। থিটা যখন 90 ডিগ্রি হবে তখন সাইন থিটা থাকবে না, থিটার মান যখন বলে দেবে তখন তুমি সাইন থিটা নিয়ে নেবে। ওকে, সাইন থিটা কখন নেবে না সেটা ডিপেন্ড করবে, যদি কিছু না বলে দেয় তাহলে সাইন থিটার দরকার নেই, যদি বলে দেয় যে থিটা এত ডিগ্রি কোণে আছে সেক্ষেত্রে তোমাকে সাইন থিটা নিতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা সমান্তরাল পরিবাহীর ক্ষেত্রে প্রযুক্ত বল নির্ণয় করব। তো তোমরা হেডিং দাও এটা প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া। ওকে, এখানেও ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম লাগবে। ওকে, আমরা ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটা এখানে ইউজ করব। তাহলে প্রথমে সহজ করে ব্যাপারটা বুঝিয়ে তোমাদের, আমি দুটো পরিবাহী আঁকছি, এখানে দুটো পরিবাহী আঁকছি, এখানে দুটো কেস আলোচনা করব। ওকে, তাহলে এটা কেস 1, এটা হচ্ছে কেস 2। ওকে, তাহলে এর মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে I1, এর মধ্যে দিয়ে I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে একই অভিমুখ। ওকে, এটাকে আমি এ বি নাম দিলাম। তাহলে এই I1 কারেন্টের জন্য যদি আমরা এই বি পরিবাহের উপর, এ পরিবারের উপর যে কারেন্ট যাচ্ছে I1, এই কারেন্টের জন্য বি পরিবাহিত ধরলাম কোনো একটা বিন্দু, এখান থেকে ডিস্টেন্স হলাম, এর দূরত্ব হচ্ছে কি আর দূরত্ব, এখানে একটা কোনো বিন্দু ধরলাম বি। ওকে, এই বিন্দু ও বিন্দু ধরলাম, তাহলে ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রে অভিমুখ কোন দিকে হবে, নিচের দিকে হবে। দেখুন ভালো করে ব্যাপারটা বুঝে নাও, যদি এ পরিবাহের মধ্যে দিয়ে উপর দিকে কারেন্ট প্রবাহিত হয় তাহলে কক স্ক্রু নিয়ম অনুযায়ী, কক স্ক্রু দেখবে আমি চুম্বক ক্ষেত্রে প্রথমেই আমি এটা কক স্ক্রু নিয়মটা বলেছিলাম, সেই কক স্ক্রু নিয়ম অনুযায়ী যে বি পরিবাহীতে ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রে কোন দিকে হবে কি, তার অভিমুখ হবে নিচের দিকে, অর্থাৎ ক্রস দিয়ে আমি এই চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ, তাহলে নিচের দিকে চুম্বক ক্ষেত্রের অভিমুখটা হবে। ভালো করে বোঝানো, প্রথম কেসটা কি, এ পরিবাহীর জন্য ও বিন্দুতে আমি চুম্বক ক্ষেত্র নির্ণয় করব, যেহেতু এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই পরিবাহীতে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে I1 যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এর জন্য বি পরিবাহীর ও বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রটা পাবো তার অভিমুখ হবে কি নিচের দিকে, নিম্নগামী। ওকে, এটা হচ্ছে নিচের দিকে বা নিম্নগামী। ওকে, বা নিচের দিকে হবে। ওকে, তাহলে এটা যদি এর বি পরিবাহের উপরে যদি চুম্বক ক্ষেত্র যদি নিচের দিকে হয়, ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম প্রয়োগ করি তাহলে কী হবে দেখে নাও। তাহলে এই চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে, নিচের দিকে, প্রবাহ যাচ্ছে কোন দিকে দেখো, উপর দিকে। দেখে নাও ভালো করে, চুম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এইটা, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম সেটা যাচ্ছে কোন দিকে, নিচের দিকে, প্রবাহ যাচ্ছে উপর দিকে, তাহলে প্রযুক্ত বল কোন দিকে কাজ করবে, প্রযুক্ত বল এখানে কাজ করবে এই অভিমুখে। তার মানে এ পরিবাহীর দিকে একটা বি পরিবাহীর উপর একটা প্রযুক্ত বল, মানে এই বি পরিবাহীটা এ পরিবাহীকে টানবে, এই দিকে একটা বল প্রযুক্ত হবে বা এইটা এর দিকে সরে আসবে। ওকে, এবং নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এ পরিবাহীটাও সেমভাবে বি পরিবাহীটা টানবে, তাহলে একে অপরকে কী হচ্ছে এখানে দেখো আকর্ষণ হচ্ছে। কনসেপ্ট এখানে ভালো করে ক্লিয়ার করে না, ভালো করে আর বারবার বলেছি, যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় সেই জন্য তার জন্য যে কোনো বিন্দু চুম্বক ক্ষেত্রের রাশিমালাটা কি সেটা তোমাদের প্রমাণ করেছিলাম আমি। তাহলে এখান দেখা যদি কারেন্টটা উপর দিকে প্রবাহিত হয়, এর জন্য ও বিন্দুতে অর্থাৎ আর দূরত্বে ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র যেটা পাবো তার অভিমুখ হবে নিচের দিকে, এই নিম্নের দিকে। ওকে, এবারে তাহলে এখানে চুম্বক ক্ষেত্র আমি পেয়ে গেলাম, তাহলে এই চুম্বক ক্ষেত্র এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে I2 এই দিক বরাবর, তাহলে এর জন্য যে প্রযুক্ত বল হবে তার অভিমুখ কোন দিকে হবে সেটা আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী জানবো। তার চুম্বক ক্ষেত্র এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এই যে প্রবাহের অভিমুখ আর প্রযুক্ত বল, তাহলে আমরা লাগাই দেখি। তাহলে এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র এই দিক বরাবর, প্রবাহ যাচ্ছে দেখে নাও ভালো করে করো, প্রবাহ যাচ্ছে এই বরাবর প্রবাহ যাচ্ছে, তাহলে প্রযুক্ত বল কোন দিকে আছে, এই দিক বরাবর, অর্থাৎ এ পরিবাহীর অভিমুখে একটা বল প্রযুক্ত হবে, তার মানে এ পরিবাহীটাকে টানবে। ওকে,
ঠিক একইভাবে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এ পরিবাহীটাও বি পরিবাহীকে টানবে, তাহলে একে অপরকে টানবে। ওকে, তাহলে এক্ষেত্রে কি হবে? আকর্ষণ হবে, আকর্ষণ হবে। তাহলে পরিবাহী দুটির মধ্যে এখানে লিখে দিই, পরিবাহী দুটির মধ্যে আকর্ষণ বল অনুভব হবে, আকর্ষণ বল অনুভব হবে। ওকে, দেখে নাও। তাহলে এটা হচ্ছে আকর্ষণ বল। কেন হলো ব্যাপারটা তোমার ডিটেলসে বলে দিলাম। নেক্সট এবার আমি নাম দিলাম এটা পি, এটা কিউ। ঠিক একইভাবে এই দিক বরাবর হচ্ছে I1 আর এই অভিমুখে নিচের দিকে হচ্ছে I2। অর্থাৎ এক্ষেত্রে দুটো পরিবাহীর অভিমুখ, কারেন্টের অভিমুখই আলাদা আছে, এখানে এক ছিল। তাহলে এখান থেকে বুঝতে পারলাম কোনো পরিবাহী দুটির মধ্যে যদি একই অভিমুখ কারেন্ট প্রবাহিত হয়, সেই দুটির মধ্যে যদি পরস্পর সমান্তরাল থাকে, তা সেই পরিবাহী দুটি পরস্পর আকর্ষিত হবে। তাহলে এখানে দেখা যায় কি হবে, তা ধরলাম এই একই হবে এই I1 এর জন্য। এখান থেকে যদি আমি আর দূরত্বে ও বিন্দুতে আমি চুম্বক ক্ষেত্র বের করতে চাই, চুম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে পাবো? নিচের দিকে পাবো। তাহলে নিচের দিকে পাবো বিটা। ওকে, ক্রস দিলাম এইভাবে। তার মানে পি পরিবাহীর জন্য কিউ পরিবাহীর ও বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র পাবো, সেই চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে? নিচের দিকে, নিম্নগামী হবে। ওকে, এটা কীভাবে হয়েছে তোমরা এর বায়োসার্ট প্রথম সূত্রগুলো বা যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো দেখে নিলে বুঝতে পেরে যাবে। ওকে, এটা পেয়ে গেলাম। তার চুম্বক ক্ষেত্র যাচ্ছে এই দিক বরাবর। এবার দেখো নাও, এবার আমরা এখানে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম লাগাবো। দেখো এটা চুম্বক ক্ষেত্র, সেটা নিচের দিকে। আর দেখো নাও তড়িৎ প্রবাহ হচ্ছে কি নিচের দিকে, এই দিক বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে প্রযুক্ত বল কোন দিক হবে? দেখে নাও, ভালো করে দেখে নাও। যদি আমি এটাকে এইভাবে দেখাই, ভালো করে দেখে নাও, এটা চুম্বক ক্ষেত্র আছে নিচের দিকে, প্রবাহ যাচ্ছে এই দিক বরাবর, আর তাহলে প্রযুক্ত বল কোন দিকে হবে? বাইরের দিকে। তাহলে এর ক্ষেত্রে প্রযুক্ত বল এই বাইরের দিকে হবে, এফ। ওকে, তাহলে প্রযুক্ত বল বাইরের দিকে, অর্থাৎ এটাকে বিকর্ষণ করছে, দূরে সরে যাচ্ছে। ঠিক নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কিউ পি পরিবাহীটাও বিকর্ষিত হবে, এখান থেকে দূরে সরে যাবে। ভালো করে ব্যাপারটা দেখে নাও, আর একবার বলছি। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে I1 কারেন্টের জন্য, এই পরিবাহী যে কারেন্ট প্রবাহিত I1 কারেন্টের জন্য কিউ পরিবাহীতে ও বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে বা চুম্বক যে পাবো, চুম্বক ক্ষেত্রটা তার অভিমুখ হবে কি? নিম্নগামী, নিচের দিকে। ওকে, নিচের দিকে, ভালো করে দেখে নাও। ওকে, নিচের দিকে হবে। তাহলে এই দিক বরাবর চুম্বক ক্ষেত্র প্রবাহ যাচ্ছে, এই বরাবর প্রবাহ যাচ্ছে। তাহলে এর উপর প্রযুক্ত বল কোন দিকে হবে? বৃদ্ধাঙ্গুলি যেদিকে সেদিকে, অর্থাৎ পরিবাহের বাইরের দিকে। তাহলে এইটা যদি বাইরের দিকে হয়, তাহলে পি পরিবাহও বাইরের দিকে, একটা নিউটন তৃতীয় গতিসূত্র অনুযায়ী এটাও বাইরের দিকে প্রবাহিত বা বিক্ষিপ্ত হবে। তাহলে এখানে এই দুটোর মধ্যে কি হচ্ছে? বিকর্ষণ ঘটছে। এখানটা যেমন ঘটছিল কি? আকর্ষণ ঘটছিল, এখানে বিকর্ষণ ঘটছে। তাহলে এক্ষেত্রে কী হবে? পরিবাহী দুটি বিকর্ষিত হবে। তাহলে এখানে বলতে পারি কি? এক্ষেত্রে পরিবাহী দুটি বিকর্ষিত হবে। ওকে, এখানে বিকর্ষিত হবে বা বিকর্ষণ বল কাজ করবে এখানে। তাহলে এখান থেকে খুব সহজ ব্যাপার। নর্মালি তোমাদের প্র্যাকটিক্যাল যদি এক্সাম্পল নাও, দেখবে দুই বন্ধু সাইকেল চালিয়ে যাচ্ছে একই দিকে, দেখবে কাছাকাছি চলে আসো, তাই না? কথা বলতে বলতে, যদিও এর সঙ্গে কোনো নেই, ওখানে কোনো ফোর্স অ্যাপ্লাই হয় না। ফোর্স অ্যাপ্লাই তোমাদের বন্ধুত্বটা কতটা ভালো, কতটা নিয়ে কথা বলতে বলতে চলে আসছে এরকম। আমরা যেটা এটাই এক্সাম্পল দিচ্ছি এর সঙ্গে মেলানোর জন্য। যখন দেখবে দুটো বন্ধু একই সঙ্গে একই দিকে যাচ্ছে, গল্প করতে করতে বারবার দেখবে খুব কাছাকাছি চলে আসছে, তাই না? আর যখন দেখবে অপোজিট দিকে একজন যাচ্ছে, পুরো খুব তাড়াতাড়ি চলে যায়। তাহলে এখান থেকে এটাও তুমি মনে রাখতে পারো, যখনই দুটো পরিবাহের মধ্যে থেকে দিয়ে একই দিকে কারেন্ট প্রবাহিত হবে, তা সেই দুটো পরিবাহী পরস্পর আকর্ষিত হবে, কাছাকাছি সরে আসবে, আকর্ষণ বল অনুভব হবে। আর যখন দুটো পরিবাহী মধ্যে থেকে কারেন্ট প্রবাহ বিপরীত দিকে বা বিপরীত অভিমুখে হবে, তাহলে পরিবাহী দুটি পরস্পর থেকে দূরে সরে যাবে। ওকে, বিকর্ষিত হবে। তাহলে এক্ষেত্রে এই দুটোর মধ্যে বিকর্ষণ বল অনুভব হবে, এক্ষেত্রে দুটোর মধ্যে আকর্ষণ বল অনুভব হবে। ওকে, আমরা বের করবো এই বিকর্ষণ বলটা কত, সেই বলটা আমরা ক্যালকুলেট করবো। ওকে, তাহলে এখানে আমরা বের করবো কি? বিকর্ষণ বলটা। তাহলে আমরা এখানে বের করব বিকর্ষণ বল। মানে এখানে আমি একটা কাজ করলাম,
এটা এ বি নাম দিলাম, এ বি, এটা পি কিউ। তাহলে এর কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর I1 আর এর কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর I2। ওকে, এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে কি আর। তাহলে আমি চাইছি এখান থেকে আর দূরত্বে এই বিন্দুতে, ওকে, ও একটা বিন্দুতে, ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে। তাহলে এখানে যে চুম্বক ক্ষেত্রটা হবে দেখে নাও, তাহলে এটা হচ্ছে বললাম কি আর, তাহলে এখানে যে চুম্বক ক্ষেত্র সেটা কি নিচের দিকে হবে, তাহলে এটা ক্রস। ওকে, তাহলে এখানে যে চুম্বক ক্ষেত্রটা পাচ্ছি আমরা সেটা নিম্ন দিকে হবে, নিচের দিকে হবে। ওকে, এখানে লিখে দিচ্ছি আমি বিকর্ষণ বল নির্ণয়, বিকর্ষণ বল নির্ণয়। আচ্ছা, তাহলে আমি প্রথম বের করবো কি, যে ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমালাটা কত হবে। আমরা এটা জানি, আমরা এটা ক্যালকুলেট করে বের করেছিলাম। তাহলে বলতে পারি যে এ বি পরিবাহীর জন্য, এ বি পরিবাহীর জন্য পি কিউ পরিবাহীর ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র, তাহলে চুম্বক ক্ষেত্রটা কি হবে, সেটা কি হবে বি ইকুয়াল টু μ0/4π ইন্টু 2I1/r। দেখুন এইটা আসবে, এটা কীভাবে আসলো, এটা রাশিমালা প্রতিষ্ঠা করা হয়ে গেছে। এই তুমি তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার প্রথম থেকে যে শেষ পর্যন্ত দেখে থাকো, অবশ্যই এটা বুঝতে পারছো যে কীভাবে এটা এসছে। ওকে, বি ইকুয়াল টু μ0 বা একটা পরিবাহী, তার মধ্যে যে I1 কারেন্ট বা I কারেন্ট প্রবাহিত হলে μ0/4π ইন্টু 2I/r এটা রাশিমালা হয়, এটা আমরা বের করেছিলাম। ওকে, তাহলে বি ইকুয়াল টু μ0/4π ইন্টু 2I1/r, কারণ এই চুম্বক ক্ষেত্র কার জন্য বের করছি আমরা, এই I1 কারেন্টের জন্য, কারণ এর জন্য আমরা চুম্বক ক্ষেত্র বের করছি। ওকে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে পি কিউ পরিবাহের উপরে যে প্রযুক্ত বল হবে, তাহলে একটা পরিবাহের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার জন্য যে বিকর্ষণ, যেহেতু এখানে বিপরীত দিয়ে কারেন্ট প্রবাহিত, তাহলে বিকর্ষণ বল হবে। সেই বলটা কত হবে, আমরা জানি হিল বিল বলেছিলাম, কোনো পরিবাহের মধ্য দিয়ে যদি এখানে অলরেডি চুম্বক ক্ষেত্র আছে নিচের দিকে, তাহলে একটা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে কোনো পরিবাহের মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয় সেখানে যে প্রযুক্ত বল হবে সেটা কি বিল, এস আয়াতে, আর সি যে হিল, তাহলে হিল বিল, এটা মনে রাখবো। তাহলে বলতে পারি যে পি কিউ পরিবাহীর জন্য, পি কিউ পরিবাহীর জন্য প্রযুক্ত বল হবে, সেটা কি হবে দেখো না, প্রযুক্ত বল। তাহলে F ইকুয়াল টু বি আই, তাহলে এখানে কারেন্টটা কি হবে, তাহলে পি কিউ পরিবাহী যে কারেন্ট হবে সেই কারেন্টটা, তাহলে BI2L। ওকে, BI2L দা বিল। ওকে, আমি BI2L দিলাম। এবার একক দৈর্ঘ্যের জন্য, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল সেটা কি হবে F ইকুয়াল টু BI2, কারণ এখানে L ইকুয়াল টু 1 দিয়ে দিচ্ছি, একক দৈর্ঘ্য দিয়েছি। এবার দেখে নাও কী হবে, এখানে কিন্তু একটা কাজ অবশ্যই তোমাদের করতে হবে, যেটা আমি লিখিনি এখানে, যে লিখতে হবে ধরি এ বি পরিবাহের মধ্যে দিয়ে I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং পি কিউ পরিবাহের মধ্যে দিয়ে বিপরীত দিকে I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে। এ বি এবং পি কিউ পরিবাহী দুটোর মধ্যেকার দূরত্ব হচ্ছে আর। ওকে, এই কথাগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। ধরি তারপর লিখবে কি, ধরি এ বি পরিবাহীর জন্য ও বিন্দু, পি কিউ পরিবাহীর ও বিন্দুতে চুম্বক বলের রাশিমালা হবে, যেটা দেখালাম ওইটা, এটা নিম্নমুখে, এটা বলে দিতে হবে তোমাকে। কথাগুলো একটু লিখে দেবে, আমি জাস্ট প্রমাণগুলো লজিক করে তোমাদের বোঝাচ্ছি। তা দেখে নাও, তাহলে বলতে পারি কি, অতএব F ইকুয়াল টু বি এর মান কি পেলাম, বি পেয়েছে আমরা এখানে দেখে নাও μ0/4π ইন্টু 2I1/r ইন্টু এখানে কি আছে I2, তাহলে বা বলতে পারি কি F ইকুয়াল টু μ0/4π ইন্টু 2I1/r। দেখেন কত সহজে বেরিয়ে গেল। এটাই হচ্ছে বিকর্ষণ বল, খুবই সহজ, কোনো টাফ ব্যাপার নেই।
প্রথম দেখে আমরা কি করে বিকর্ষণ বল বের করবো, এটা মুখস্থ করারও দরকার নেই, নিজে থেকে এগুলো সব করতে পারো তুমি। কী করে বের করে দেবেন, প্রথম ছবিটা আঁকবে, বিপরীত দিকে কারেন্ট দেখিয়ে দেবে একটা I1 I2। তাহলে এখানে দেখা কি প্রথমে কি প্রথম পরিবাহী AB পরিবাহীর জন্য PQ পরিবাহীর ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমালাটা ক্যালকুলেট করে বের করতে হবে না, জাস্ট মানটা বসাতে হবে। সেটা কি হবে, V = μ0/4π 2I1/r। I1 হলো কেন, এর I1 বলে কারেন্ট। অনুরূপভাবে আমি বিপরীত দিকেও করতে পারি, কোনো ঝামেলা হবে না, একই অ্যান্সার আসবে। ওকে, তাহলে আমরা চুম্বক ক্ষেত্র পেয়ে গেলাম। এবারে PQ পরিবাহীর উপরে চুম্বক ক্ষেত্র আছে, এখানে চুম্বক ক্ষেত্র আছে এবং তার মধ্যে দিয়ে I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে যে প্রযুক্ত চুম্বক বল হবে সেই বলটা কত হবে, আমরা যে এর আগে দিয়ে প্রমাণ করেছিলাম কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় সেখানে যে প্রযুক্ত বল সেটা যে বিল বা CGS হলে হিল। তাহলে F = BIL বিল, তাহলে BI এর জায়গায় কী হবে I2 BI2L। ওকে, বিল। তাহলে একক দৈর্ঘ্যের জন্য BI2Lটা 1 হয়ে যাবে। এবার B এর মান এখানে যেটা বের করেছিলাম সেই B এর মানটা বসে দেবো, I2 বসে দেবো, ব্যাস। ও যেই আসবে যেই বলটা পাবো যেই আকার সেটাই হবে আমার বিকর্ষণ বল। তাহলে সেটা কথা হচ্ছে F = μ0/4π × 2I1 I2/r। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এখানে খুবই সহজ ছিল, কোনো টাফ ব্যাপার নেই। এবারে আরেকটা কেস আছে, যদি পরিবাহীগুলো এবার সমান্তরাল না হয়ে যদি অ্যাঙ্গেল বরাবর হয় তাহলে কি হবে, অর্থাৎ এই দুটো কেসও তোমাদের দেখাচ্ছি। তাহলে পরিবাহী দুটো এইভাবে আছে, ওকে, এইবার প্রথমে হচ্ছে কি একই দিকে কারেন্ট যাচ্ছে, তারপর হচ্ছে কি বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে দেখে নাও, মানে এদিকে যদি ডট ডট করে বাড়িয়ে দিই তাহলে মনে হচ্ছে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে দুটো পরিবাহী যদি একটা অ্যাঙ্গেল বরাবর থেকে একই দিকে কারেন্ট প্রবাহিত হয় তাহলে এদের মধ্যে কী হবে, আকর্ষণ হবে। ওকে, এরাও কী হবে, আকর্ষণ হবে, আকর্ষণ হবে। আর এখানে বিপরীত দিকে হলে কি হবে, বিকর্ষণ হবে। অর্থাৎ একই জিনিস, ওকে, কোনো ডিফারেন্স নেই, একই জিনিস। সমান্তরাল ক্ষেত্রে যা পড়েছিলাম এখানে কোন বরাবর থাকলো সে একই জিনিস হবে। অর্থাৎ একটা জিনিস এখানে মনে রাখবো আমরা ভালো করে, যদি দুটি পরিবাহীর মধ্যে সেটা অ্যাঙ্গেল বরাবর থাকুক বা সমান্তরাল থাকুক, যদি একই দিকে কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেই পরিবাহী দুটি পরস্পর আকর্ষিত হবে। আর যদি বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত তারপর পরিবাহী দুটি পরস্পর কী হবে, বিকর্ষিত হবে, ব্যাস, এইটাই ব্যাপার। ওকে, তো আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যেইগুলো বোঝালাম সেইগুলো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।